নমস্কার সবাইকে। ইনভেস্টলার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি অনেকদিন পর আমাকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই। আসলে এই ভিডিওটা কিন্তু বানানোর একটি উদ্দেশ্য আছে। আজকে একটি আইপিও নিয়ে কথা বলবো। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আইপিও নিয়ে আপনি অনেক ভিডিও বানাচ্ছেন না কেন? বাজারে এখন নতুন নতুন আইপিও আসছে, বিভিন্ন কোম্পানির আইপিও আসছে, আর যেই কোম্পানিগুলোকে আমরা রোজকার জীবনে দেখতে পাচ্ছি, তাই না? অনেক বড় বড় কোম্পানির কিন্তু আইপিও এসেছে, কোনোটা ভালো কোনোটা খারাপ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তো আইপিও জিনিসটা কি বা জিনিসটা কেন বাজারে আসে বা কেমন করে আমরা সবাই এটাতে অ্যাপ্লাই করতে পারি? দেখুন, অ্যাপ্লাই কেমন করে করতে পারি এটা আই থিঙ্ক সবাই জানে। যে আইপিও আসে, সেই আইপিওতে ওখানে অ্যাপ্লাই বাটন থাকে, বিভিন্ন ব্রোকার আমাদের আইপিও অফার করে। এবার নতুনত্ব বিষয়টা এখানেই যে এবার একটি ব্রোকারেরই আইপিও লঞ্চ হচ্ছে। সেই ব্রোকারের নাম কি? গ্রো ভারতের কিন্তু এখন সবচেয়ে পপুলার ব্রোকারদের মধ্যে একজন। এটা আমি বলছি না, এটা ডেটা বলছে, আমি আপনাদের ডেটাও দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা একটু ফ্যাক্ট বেসিস হবে। আইপিও কি, কেন, গ্রোয়ের আইপিও কেমন হচ্ছে বা কেমন হতে চলেছে, পুরোটা ফ্যাক্ট বেসিসে আমি কথা বলবো। আর এটা আমার নিজের মন গড়ন কোনো কথা আপনাদের বলবো না। আমি কিন্তু আপনাদের কোনো রকম অ্যাডভাইস আইপিওতে অ্যাপ্লাই করুন বা করবেন না এরকম কিচ্ছু দেবো না, কারণ আমি একজন সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। আপনারা কিন্তু যে কোনো আইপিও বা যে কোনো স্টকে বা যে কোনো অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাদের নিজেদের যে অ্যাডভাইজার রয়েছে তাদের মতামত নেবেন বা অবশ্যই নিজের অ্যানালিসিস করে দেখবেন, ঠিক আছে? তো আজকে আমরা একটু গ্রোয়ের আইপিও নিয়ে কথা বলবো। আচ্ছা, সবার প্রথমে এই যে আইপিও শব্দটার অর্থ কি? আইপিও শব্দটার অর্থ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, ঠিক আছে? ইনিশিয়াল পাবলিক অফারিং মানে পাবলিককে প্রথমবারের জন্য কিছু অফার করা হচ্ছে, প্রথমবারের জন্য কোনো কোম্পানির শেয়ার অফার করা হচ্ছে, এটাকে আইপিও বলা হচ্ছে। এইবার আইপিওতে কি হয়, বিভিন্ন কোম্পানিতে অনেক বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্ট মানে যাদের অনেক টাকা আছে। এবার এই ভেঞ্চার ক্যাপিটালিস্টটা অনেক রকমভাবে ডিভাইড হয়ে থাকে। যেমন আমি ছোট্ট করে একটু বলে নিই ছোটো লেভেল থেকে, যে প্রথমে হয় অ্যাঞ্জেল ইনভেস্টার মানে আপনার কাছে অনেক টাকা আছে, আপনি কোনো স্টার্ট আপে বা যে কোনো একটা বিজনেসে আপনি টাকাটা ঢালতে চাইছেন। এবার আপনি তো আর ভালোবেসে টাকা ঢালবেন না, আপনি কি করবেন, সেই বিজনেসের বা সেই কোম্পানির কিছু শেয়ার আপনি কিনে নেবেন। 1% হতে পারে, বিজনেসের 1% শেয়ার বা বিজনেসের 2% শেয়ার আপনি কিনে নেবেন, আপনি টাকা দেবেন। বিজনেস যদি দাঁড়িয়ে গেল আপনি তাহলে রিটার্ন তুলে নেবেন, বিজনেস যদি লস হয়ে গেল আপনার কিন্তু টাকা জলে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টার। তো এরকম অনেকগুলো অ্যাঞ্জেল ইনভেস্টার মিলে একটা ফার্ম বা কোনো একটা ফার্মের আন্ডারে যখন থাকে তখন তাকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও বলা হয়, ঠিক আছে? তো রিসেন্টলি আমি একটি মিটিংয়ে আমার সঙ্গে আদিত্য আরোরা, ফার্ড ক্যাপিটাল বলে একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম আছে দিল্লি বেসড, তো সেই আদিত্য আরোরা সেখানকার সিইও। তো তার সঙ্গে অনেক কথা হয়েছে এই ইনভেস্টমেন্ট নিয়ে, এই ভেঞ্চার ক্যাপিটালিস্টের প্রজেক্টগুলো নিয়ে। তো তিনি কিন্তু নিজে সুইগি, স্ন্যাপ এরকম বড় বড় কোম্পানির শেয়ারে কিন্তু বিনিয়োগ করেছিল। আচ্ছা, এইবার ভেঞ্চার ক্যাপিটালিস্টরা আপনাদের মনে হয় কত, মানে একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট কত টাকা রিটার্ন নিয়ে একটা বিজনেস থেকে বেরোবে? ধারণা 20%, 30%, 50%, 100%, তাই না? 100%-এর উপরে আর কি হয়? কত মানুষের মাথা চলে যে 100% রিটার্ন ইজ এনাফ। তারা কিন্তু 100% নয়, তারা কিন্তু 500 গুণ, হ্যাঁ, বা 300 গুণ বা 50 গুণ, গুণ কিন্তু বলছি, পার্সেন্টেজে নয়, গুণ। মানে 100 টাকা ঢাললে 100 ইন্টু 500 গুণ করে নিন, বা 100 টাকা ঢাললে 50 গুণ, এই রকম টাকা নিয়ে তারা কিন্তু মার্কেট থেকে বেরোলো। তার মানে 100 টাকা ঢাললে সে 5,000 টাকা নিয়ে মার্কেট থেকে বেরোচ্ছে, ঠিক আছে? তো একজন অ্যাঞ্জেল ইনভেস্টার বা একজন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা একটা বিজনেসে টাকা ঢালছে, সেই টাকাটা যখন ফুলে ফেপে উঠছে, মানে টাকাটা ফুলে ফেপে ওঠে না, বিজনেসটা ফুলে ফেপে উঠছে, তখন কিন্তু তারা এক্সিট নেয়। আইপিও কিন্তু মেনলি এক্সিটের জন্য মার্কেটে লঞ্চ করা হয়ে থাকে। কাদের এক্সিটের জন্য? বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা অনেক সময় প্রোমোটার এক্সিটের জন্য হয়ে থাকে, ঠিক আছে? তো আজকের গ্রোয়ের আইপিওতে আমি ভালো দিক খারাপ দিক সবটাই বলবো, একটু বেসিক আলোচনা করে নিলাম। আচ্ছা, এবার আপনাদের কয়েকটা ফ্যাক্টস আমি দেখাই আপনাদের। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে গ্রোয়ের প্রোমোটার, ঠিক আছে? মেনলি ললিত কেশরে হচ্ছে গ্রোয়ের সিইও, বাদবাকি 3জন কো ফাউন্ডার রয়েছে, এরা হচ্ছে গ্রোয়ের প্রোমোটার। তো প্রোমোটাররা কোনো স্টেক বিক্রি করছে না, এটা একটা খুব ভালো দিক। স্টেক বিক্রি কারা করছে? এই যে দেখুন, পিক 15 ইনভেস্টমেন্ট, ওয়াইসি হোল্ডিংস, রিবিট ক্যাপিটাল, এরা কিন্তু ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এই যে এটা যেমন একটা বড় ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম, ঠিক আছে? এদের রিটার্নের পরিমাণটা দেখুন,
এরা বিজনেস থেকে কত রিটার্ন করছে? 500%, 4100%, 3800%, 3000%, ঠিক আছে? এগুলো পার্সেন্টেজ আছে। 3000% মানে ক্যালকুলেট করে নিন। আচ্ছা, এই যেই ভেঞ্চার ক্যাপিটালিস্টটা সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার বের করছে তার নাম হচ্ছে পিক 15 পার্টনার্স ইনভেস্টমেন্ট। তো এইটা কিন্তু 5135% রিটার্ন নিয়ে বের হবে, ঠিক আছে? 5135% রিটার্ন নিয়ে ও মার্কেট থেকে এক্সিট করবে। এইবার আমি একটু এই জায়গাটায় আসি। এই জায়গাটায় আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে এইখানে গ্রোয়ের ফ্রেশ 6632 কোটি টাকার তোলা হবে মার্কেট থেকে, ঠিক আছে? 6632 কোটি টাকা মার্কেট থেকে, মানে পাবলিকের কাছ থেকে তোলা হবে, পাবলিককে অফার করা হবে, তো সেই টাকাটা পাবলিকের কাছ থেকে তোলা হবে। আচ্ছা, এর মধ্যে থেকে কিন্তু মাত্র 1060 কোটি টাকায় কিন্তু তারা তাদের বিজনেসে বিনিয়োগ করবে, বাদবাকি টাকা কিন্তু এক্সিটের কাজে লাগবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় OFS, অফার ফর সেল, ঠিক আছে? বড় বড় বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তুলে নিলে, এক্সিট করলে তাকে OFS বলা হচ্ছে, অফার ফর সেল। এখানে আমি আরেকটা ডেটা দেখাই। এইখানে দেখুন স্পষ্ট দেওয়া আছে যে ফ্রেশ ইস্যু 1060 করোড়, আর বাদবাকি টাকাটা 5572 কোটি টাকা কিন্তু অফার ফর সেলের জন্য তোলা হচ্ছে, মানে ইনভেস্টাররা এক্সিট করবে, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা ভালো দিক মনে হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, একটা পজিটিভ দিক মাথার মধ্যে রেখে দিন যে প্রোমোটাররা কিন্তু একটা স্টেকও বিক্রি করছে না, প্রোমোটাররা কিন্তু এক্সিট করছে না, ঠিক আছে? এখানে প্রোমোটাররা একদমই এক্সিট করছে না। DRHP রিপোর্ট এটাকে বলা হয়। এই রিপোর্টটা আপনারা ডাউনলোড করতে পারেন, এটাকে বলা হয় DRHP রিপোর্ট। এখানে সুন্দর করে সমস্ত কিছু লেখা থাকবে। এখানে দেখুন কারা কতটা স্টেক বিক্রি করছে। এই যে পিক 15 ইনভেস্টমেন্ট, এরা কিন্তু সবচেয়ে বেশি স্টেক বিক্রি করছে, 5100% রিটার্ন থেকেও এরা বেশিতে এক্সিট করছে, ঠিক আছে? 5100% রিটার্ন, মানে বুঝতে পারছেন কতটা বড় রিটার্ন এরা নেয়। প্রত্যেকটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট তাই করে। যেমন আমি বললাম আদিত্য অরোরার কথা। আদিত্য অরোরার একটি দিল্লি বেসড ব্যাটারি সোয়াপিং কোম্পানিতে ইনভেস্ট করেছিল, তার 650%-এর রিটার্ন ছিল, ঠিক আছে? কত দিনের টাইম স্প্যানে? মাত্র 5 বছরের টাইম স্প্যানে 650%-এর রিটার্ন, ঠিক আছে? তো একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট কিন্তু ইনভেস্টমেন্ট যখন করে তখন কিন্তু সে বিজনেসের বিভিন্ন প্রসপেক্টাসগুলো দেখেই সেখানে নামে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা লার্নিং আমরা শিখতে পারি। দেখুন, ইনভেস্টাররা কখন মার্কেট থেকে এক্সিট করবে? দেখুন, ইনভেস্টাররা এক্সিট করার অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু মেজার কারণ, যেটা আমি ওনার সঙ্গে কথা বলেও জেনেছিলাম আদিত্য অরোরার সঙ্গে, যে মেজার কারণটা, তারা যখন একটা বিজনেস থেকে এক্সিট নেয় তারা দেখতে পারে না যে তার সেই বিজনেসের আর ফিউচার পার্সপেক্টিভ আছে, বা সেই বিজনেসটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে, তখনই কিন্তু তারা এক্সিট প্ল্যানটা করে। নাহলে আপনি ভাবুন না, সে 5000% নিয়েছে, সে তো যদি দেখতে পাচ্ছ যে না এখান থেকে আমার আরও 10,000% আসবে, তাহলে কি সে এখান থেকে এক্সিট করতো? এক্সিট করতো না, ঠিক আছে? তো আমি খারাপ দিকগুলো ধীরে ধীরে বলবো, কেন এক্সিট করছে বা কেন এক্স্যাক্টলি এক্সিট করছে এটা তো বলা সম্ভব নয়, কিন্তু বিজনেসটা বা সেক্টরটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এইগুলো একটু আন্দাজ করাই যায়। রিপোর্টটা পড়লেও আপনারা বুঝতে পারবেন, এই রিপোর্টটা আপনারা পুরোটা পড়তে পারেন। ফ্যাক্টগুলো তুলে ধরবো, আর খুব বেশি জার্গানসের দিকে যাব না, যাতে আপনারা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝতে পারেন, সেই চেষ্টাটাই করবো, ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কত টাকা? মাত্র 1060 কোটি টাকা তারা বিজনেসে ইনভেস্ট করবে। আচ্ছা, এবার কোন কোন সেগমেন্টে সেগ্রিগেট করবে এটাও জানা যায়। এই যে তারা কিন্তু 150 কোটি টাকা এক্সপেন্ডিচার করবে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার মানে বুঝতেই পারছেন, মানে এই যে আমরাতে অ্যাপে যে অর্ডার পাঞ্চগুলো করি, বাই সেল করি, বা আমাদের অ্যাপের যে কোনো ইন্টারফেস, এই ইন্টারফেস অনুযায়ী কাজগুলো ক্লাউডে এগুলো আপলোড হয়, বা ক্লাউডেরই সমস্ত কাজ। তো সেই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে ওরা 150 কোটি টাকার মতো ব্যয় করবে। বাদবাকিটা পারফরমেন্স মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং, এই পারফরমেন্স মার্কেটিংয়ে 225 কোটি টাকা ঢালবে। বাদবাকিটা এখানে দেখুন এনবিএফসিতে এরা একটা ক্যাপিটাল তৈরি করতে চাইছে। এনবিএফসি মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনস, সোজা কথায় বাজাজ ফিনান্সের মতো কোম্পানি, যারা কিন্তু ব্যাংক নয়, কিন্তু ওরা আপনাকে ধার দেবে বা ধার দিতে পারে। সেই লাইসেন্সটা ওদের এনবিএফসি লাইসেন্স বলা হয়। গ্রো কিন্তু এই লাইসেন্সটা নিয়েছে, ঠিক আছে? গ্রো এই লাইসেন্সটা নিয়েছে, সেই লাইসেন্সটাকে ওরা এক্সপ্যান্ড করতে চাইছে, মানে সেই বিজনেসটাকে ওরা এক্সপ্যান্ড করতে চাইছে। আসবো, এটা নিয়ে আরও আসবো আমি। আচ্ছা, বাদবাকিটা তারা কি এমটিএফ বিজনেসটাকেও এক্সপ্যান্ড করতে চাইছে, আর বাদবাকিটা আদার পারপাসে কিছু রাখবে, সেটা এখানে দেয়নি। তো এইবার গ্রো এত কিছু কেন করছে, মানে এমটিএফকে কেন বাড়াচ্ছে বা এনবিএফসিকে কেন বাড়াচ্ছে, এটা কিন্তু একটু ডিটেইলে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা একটু এক্সপেন্ডিচার মোটামুটি বুঝে গেলাম যে কেমন কি হবে।
আচ্ছা, এবার একটু ছোট্ট করে বলে রাখি যে গ্রো এর রোড ম্যাপটা কি রয়েছে। একটু রোড ম্যাপটা আমরা একটু আলোচনা করি, চলুন। এইটা কিন্তু গ্রো এর রোড ম্যাপ, যে গ্রো কিন্তু বেসিক্যালি একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসেবে, মিউচুয়াল ফান্ড হাউস নয়, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, সেই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে প্রথম বিজনেস শুরু করেছিল 2016-17। তখন কিন্তু তাদের অ্যাপ ছিল না, তাদের একটা এরকম ব্রাউজার বেসড একটা ওয়েবসাইট ছিল গ্রো বলে। তো সেইখান থেকে তারা লোকেরা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারতো মিউচুয়াল ফান্ডে। তো গ্রোয়ের যে ফাউন্ডার, সে কিন্তু নিজে ফ্লিপকার্টে চাকরি করতো। তো সেখান থেকে কয়েকটা বন্ধুবান্ধবকে জোগাড় করে বললো যে দেখো ভাই, মিউচুয়াল ফান্ড তো ইন্ডিয়ান মার্কেটের একটা অনেক বড় লুপহোল রয়েছে, কারণ আমরা বিদেশে দেখতে পাচ্ছি 80% লোকেই স্টক মার্কেটে ইনভেস্টেড রয়েছে। তো ইন্ডিয়াতে কিন্তু এরকম কিছুই চলছে না। তো তারা তখন এই মিউচুয়াল ফান্ডের বিজনেসটা শুরু করেছিল। তারপরে তারা 2018-তে একটা অ্যাপ এনেছিল। আচ্ছা, তারপরে তারা 2019-এ ব্রোকিং লাইসেন্স প্রথমবারের জন্য পেলো। হ্যাঁ, প্রথমবারের জন্য কিন্তু ব্রোকিং লাইসেন্স পেলো 2020-র মধ্যে, মাঝামাঝির দিকে তারা কিন্তু স্টকে আর আইপিওতে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ ইন্টারফেস খুলে দিল। আর সেই অ্যাপ ইন্টারফেসটা কিন্তু খুবই লুক্রেটিভ, মানে সাধারণ পাবলিকের কাছে সেটা কিন্তু খুবই গ্রহণযোগ্য হলো, এটা কিন্তু বলতেই হবে। এই জিনিসটা কিন্তু কেউই বলে না গ্রোয়ের, বা গ্রোতে অনেক অনেক কিছু বাজে জিনিস আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। মানে গ্রোতে ঠিক করে ট্রেডিং করা যেত না এক সময়, ইদানিংকালে মানে এই আইপিও লঞ্চ করার 3 মাস 4 মাস আগে থেকে আমি দেখলাম, বা একটা বন্ধু বলল আমাকে যে গ্রোতে এখন অনেক কিছু নাকি ইন্ট্রোডিউস করছে। গ্রোতে আগে কমোডিটি ট্রেডিং করা যেত না, লাস্ট মান্থে আই থিঙ্ক, হ্যাঁ লাস্ট মান্থে বা 2 মাস আগে ইন্টিগ্রেট করলো কমোডিটি। ঠিক আছে, তো অনেক কিছুই গ্রোতে করা যেত না বা এখনও যায় না। তারা কিন্তু বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে বা করছে। কেন করছে আসছি ডিটেলসে। তাহলে তারা কি হলো, 2020-তে তারা কিন্তু ব্রোকিং বিজনেসে পাকাপাকিভাবে ঢুকলো। 21-এ তো ডেরিভেটিভ প্রোডাক্টকে প্রথমবারের জন্য লঞ্চ করলো। এফএনও প্রোডাক্টকে প্রথমবারের জন্য 21-এ লঞ্চ করেছে, 2021-এ, একদম ইনসেপশন থেকে কিন্তু তারা লঞ্চ করেনি ডেরিভেটিভ। এইবার তাদের যদি প্রফিট দেখতে পান বা দেখতে চান, তাহলে কিন্তু দেখবেন 21, 22, 23, 22 থেকে 24-এর মধ্যে তাদের একটা হিউজ ম্যাসিভ প্রফিট জাম্প করেছে। তার একটাই কারণ এফএনও সেগমেন্ট। এই এফএনও সেগমেন্ট অ্যাক্টিভ করার পর থেকে কিন্তু তাদের প্রফিট হিউজ পরিমাণ জাম্প করেছে। এটা যেমন একটা ভালো দিক, এটা ততটাই মারাত্মক একটা দিক। কেন আসছি সেগুলোতে। এইবারে এর প্রফিট স্টেটমেন্ট দেখতে পাবো, এটা পিএনএল স্টেটমেন্ট। তো এখানে দেখুন রেভিনিউ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারে এখানে 4,000 কোটি টাকার একটা রেভিনিউ হয়েছিল। ঠিক আছে, 4,000 কোটি টাকার একটা রেভিনিউ হয়েছিল। আচ্ছা, এখানে 40 দেখতে পাচ্ছেন, কিন্তু ফিগারগুলো সব মিলিয়নে লেখা আছে, তো এটাকে 4,000 কোটি টাকাই বলা হবে। ঠিক আছে, 4,000 কোটি টাকার একটা রেভিনিউ জেনারেট হয়েছিল। সেই 4,000 কোটি টাকা কিন্তু প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স 18,000 কোটি টাকার মতো একটা প্রফিট আসলো লাস্ট ইয়ারে। 18,000 কোটি টাকার প্রফিট আসলো। আর আই থিঙ্ক এই প্রফিটটাই কিন্তু গ্রোকে স্লো করে দিতে পারে, গ্রোয়ের গ্রোথ আটকে দিতে পারে। কেন, একটু ডিটেলসে বুঝবো। লাস্ট 25-এর কোয়ার্টারে তাদের প্রফিট এসছে 3,783 কোটি টাকা। এবার আপনি যদি 4টে কোয়ার্টারকে ওইটা দিয়ে ইন্টু করে নেন, তাহলে কিন্তু 12 থেকে 15,000-এর মধ্যে ওদের প্রফিট আন্দাজ করা যাচ্ছে এখনো পর্যন্ত। ঠিক আছে, যে 12,000 থেকে 15,000-এর মধ্যে বা 14,000-এর মধ্যে একটা গ্রোয়ের নেক্সট ইয়ারে, আগামী ইয়ারে, ফিউচারে প্রজেকশন আসতে পারে প্রফিটের। তার মানে কি হলো, আগের বছরের থেকে কিন্তু প্রফিট ডিক্লাইন হচ্ছে। তো সেটা কিন্তু একটাই খারাপ দিক। এই ডিক্লাইনগুলো কেন হচ্ছে আপনারা হয়তো নিউজে শুনেছেন, বা আপনারা একটু গুগল করলে দেখতে পারবেন যে সেবি অনেকগুলো রুল টাইটনিং করেছে, সেবি অনেকগুলো কমপ্লায়েন্সেস এনেছে। তার জন্য কিন্তু ব্রোকারদের খুবই লস হচ্ছে। লস বলবো না আমি, মানে ব্রোকারদের আগে যে প্রফিটটা আসছিল সেই প্রফিটটা কিন্তু আসছে না, তাই না? সেইখানে কিন্তু তারা একটা ধাক্কা খাচ্ছে। এটা অফিসিয়ালি অ্যাঞ্জেল ওয়ান জানিয়েছে যে তাদের 50% মতো রেভিনিউতে এফেক্ট পড়েছে, হ্যাঁ প্রফিটে এফেক্ট পড়েছে। এস্টাবলিশ ব্রোকার হাউস জিরোধাও কিন্তু তাই বলেছে, জিরোধার কিন্তু 40% প্রফিটের উপরে এফেক্টটা পড়েছে। তাহলে গ্রোতেও একটা আসবে। কিন্তু গ্রো কিন্তু প্রোডাক্টগুলোকে ডাইভার্সিফাই করছে, মানে গ্রো এনবিএফসি বিজনেসে ঢুকছে, গ্রো এমটিএফকে বাড়াচ্ছে। এবার এই যে এমটিএফ, এই যে এমটিএফ, মার্জিন ট্রেডেড ফান্ড, এমটিএফ কি হয়, টাকা না থাকলে শেয়ারকে প্লেজ করে তুমি এক্সট্রা মানি নিয়ে তুমি সেখানে ট্রেড করতে পারো। এইবার তুমি যখন সেখানে প্লেজ নিয়ে বা সেখানে এক্সট্রা টাকা নিয়ে ট্রেড করছো, মানে ব্রোকারের কাছ থেকে ধার নিচ্ছ, সেই ধারের কিন্তু তোমাকে পার্সেন্টেজ দিতে হয়, মানে ইন্টারেস্ট দিতে হয়। সেইটা কিন্তু ব্রোকারের একটা কামাই। গ্রো চাইছে যে আমার ব্রোকিং সার্ভিস থেকে এই কামাইটা যেন একটু বেশি করে আসুক। কেন, তার একটা কারণ হচ্ছে গ্রোতে অ্যাক্টিভ ক্লায়েন্টস দেখলে আমরা বুঝতে পারবো। দেখুন গ্রো এখানে আমরা দেখে নিলাম যে ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্রোকিং হাউস। ঠিক আছে, ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্রোকিং হাউস। আবার ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্রোকিং হাউস কোন নিরিখে বলুন তো? সবচেয়ে বড়
ক্লায়েন্ট বেস, এই দেখুন ক্লায়েন্টস লেখা আছে, সবচেয়ে বেশি ক্লায়েন্ট গ্রোয়ের মধ্যে আছে। এর অনেকগুলো কারণ আছে, যেমন প্রথম কারণ একটু ডিটেলে বলছি, তো ভিডিওটা বড় হতে পারে। প্রথম কারণ হচ্ছে দেখুন ইন্ডিয়ার বেশিরভাগ জনগণ কিন্তু ট্রেডিং, ইন্ট্রাডে, এফএনওতে কি করে ট্রেড করতে হয় এই জিনিসটা বোঝেই না। তারা বোঝে স্টক মার্কেটে টাকা দিলে টাকা আসে, যে ধারণাটা একদম ভুল, তাই না, অনেক ক্ষেত্রে ভুল। তো তারা কি করে সেফ সাইডে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকে। তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে গ্রো কিন্তু কোনো টাকা পাবে না, কারণ গ্রো কিন্তু মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরদের কিন্তু খুব একটা টাকা নেই। আপনারা একটু গ্রোয়ের ডিআরএইচপি রিপোর্টটা স্ক্রল করে ভালো করে পড়তে থাকলে বুঝতে পারবেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর থেকে কিন্তু তাদের কোনো টাকা আসেনি বা আসেও না। তাহলে গ্রো কি করছে, গ্রো কিন্তু ব্রোকিং সার্ভিস থেকে বা এমটিএফ মার্জিন থেকে টাকা তোলার চেষ্টা করছে। আর গ্রোয়ের একটা হিউজ ইনকাম হয়ে গেছিলো এফএনও সেগমেন্টে, কেউ স্টক কেনা বিক্রি করলে সেখান থেকে অবশ্যই তার ব্রোকারেজটা আসে, তো এই ব্রোকারেজটাই তার ইনকাম। আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কিন্তু গ্রো একটা টাকাও পাবে না। তো সেইখানে গ্রো কিন্তু 2021 থেকে 22-এর মধ্যে নিজস্ব মিউচুয়াল ফান্ডও লঞ্চ করেছে, সেটাও চলছে। এনবিএফসি লঞ্চ করছে, সেটা তো এখনও রান হয়নি, আই থিঙ্ক হবে, কয়েক মাসের মধ্যেই হবে। দেন এমটিএফ সার্ভিস তো চালু করেইছে। তো এইখান থেকে কিন্তু গ্রো বিভিন্নভাবে প্রফিটটাকে বাড়ানোর চেষ্টা করছে, এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক। এখান থেকে একটা লার্নিং নিতে পারেন, এটা কিন্তু গ্রোয়ের একটা স্ট্রং ম্যানেজমেন্টের পরিচয় দেয়। গ্রোয়ের কিন্তু ম্যানেজমেন্টটা খুব ভালো রয়েছে, ঠিক আছে। তারা কিন্তু বিভিন্ন সিনারিওতে নিজেদের আপডেট করছে, এরকম নয় যে বিজনেস মন্দার জন্য বসে গেলাম। দেখুন ব্রোকিং সার্ভিস বা ব্রোকিং ইন্ডাস্ট্রিতে অনেক পয়সা, কারণ দেখুন যে কোনো সিনারিওতে আপনি প্রফিট করুন, আপনি লস করুন, আপনার ব্রোকার টাকা পাবে। এই বিজনেসে কিন্তু টাকা আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বিভিন্ন কমপ্লায়েন্সের জন্য যেটা বললাম যে কমে যাচ্ছে, তাদের প্রফিটটা কমে যাচ্ছে, আর তাছাড়াও অ্যাক্টিভ ক্লায়েন্ট বেসও কমে যাচ্ছে। আপনারা এখানে যদি দেখতে পান যে অ্যাক্টিভ ক্লায়েন্ট বেসও গ্রোতে কমে যাচ্ছে। এবার অ্যাক্টিভ ক্লায়েন্ট বেস কমে যাচ্ছে বলতে সবাই আছে গ্রোতে, আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি ইউজ করছি না, আমি এফএনও করছি না, আমি ওই মিউচুয়াল ফান্ডেই মাসে মাসে এসআইপি দিচ্ছি, ঠিক আছে, আমি কোনো ট্রেডিং করছি না। তো ট্রেডিং না করলে তো গ্রোয়ের কোনো টাকা আসছে না, গ্রো তো নিজে গ্রো হতে পারছে না। তো সেইটা কিন্তু একটা নেগেটিভ দিক থাকবে। যেমন এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, গ্রোতে যারা আছে তারা 48% অনলি স্টকে ইনভেস্ট করছে, বাদ বাকি 38% স্টক ছাড়াও অন্য কোনো একটা প্রোডাক্টে ইনভেস্ট করছে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা কোনো ইটিএফও হতে পারে, ঠিক আছে, সেখানে ইনভেস্ট করছে। এখানে ট্রেডিং অ্যাক্টিভিটি খুব একটা গ্রোতে হচ্ছে না, বা এখন আপাতত একটু স্লো হয়ে গেছে। এইখানেও আমি দেখাই 222, এই যে গ্রো কাস্টমার্স, কি হচ্ছে, গ্রো কাস্টমার্স বাড়ছে, প্রতি বছর বাড়ছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন অ্যাক্টিভ ইউজার্স, এই অ্যাক্টিভ ইউজার্সের চার্টটা কিন্তু কোথাও একটা গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। কিন্তু দেখুন এখানে আর উঠলো না, বাড়লো না, তাই না। তার মানে এমনি লোক ঢুকছে, কিন্তু অ্যাক্টিভ লোকের সংখ্যা যেন কোথাও গিয়ে একটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। দেখুন পুরো ইন্ডাস্ট্রি যখন হিট খাবে তখন গ্রো তো একা বেঁচে যেতে পারবে না, তার মানে গ্রোতেও কিন্তু একটু আমাদের এফেক্টগুলো দেখা যাবে প্রথমত। এইবার আমরা ভালো দিক একটা যেমন দেখতে পাচ্ছি, গ্রোতে অপারেটিং প্রফিট বছরকে বছর আসছে, ঠিক আছে, এটা একটা ভালো দিক, পজিটিভ সাইন। আচ্ছা, কিন্তু একটা নেগেটিভ সাইনও আছে। কি নেগেটিভ সাইন? এই যে গ্রো, যে একটু আগে আমি আই থিঙ্ক বললাম যে গ্রো যে আগের বছর 1800 কোটি টাকার বিজনেসটা করেছিল, এর পরের বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারে, এর পরের বছরে কিন্তু সেই গ্রোথটাও প্রজেক্ট করতে পারবে না। সেই গ্রোথটা প্রজেক্ট করতে কিন্তু ওর যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতে হবে। আর আপনারা জানেন যে রেজাল্ট যদি খারাপ আসে কী হবে, স্টকের দাম কিন্তু পড়বে, শেয়ারের দাম পড়ার চান্সেস বেশি। তাহলে সেইখানে কিন্তু একটা বিজনেসের কনসলিডেশন ফেজ আমরা দেখতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে রাখি, এটা একটু দেখিয়ে রাখি যে লাস্ট ইয়ার এনএসসিতে অ্যাক্টিভ ক্লায়েন্টস সিএজিআরে 7.98% বেড়েছে, সেখানে কিন্তু গ্রোয়ের একা বেড়েছে 41%। আচ্ছা, এটা লাস্ট ইয়ার বলতে কি 2022 থেকে 2025-এর রিপোর্ট, এটা গ্রোয়ের সিএজিআর 41% বেড়েছে। কি বললাম, যেহেতু চ্যালেঞ্জ আসছে, এবার এফএনও সেগমেন্টে আপনারা শুনতে পাচ্ছেন যে সেবি চাইছে যে নিফটির উইকলি এক্সপায়ারিও যেন বন্ধ করে দেয়, তাই না। প্লাস এই উইকলি এক্সপায়ারিগুলো বন্ধ করার জন্য কিন্তু লোকেরা এবার ক্রিপ্টো বা বাইরের মার্কেটগুলোতে ফরেক্সে ট্রেড করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তো সেখানে কিন্তু এই সিএজিআরটাও মেনটেন করতে পারবেন না। তাহলে সিএজিআর যদি মেনটেন করতে না পারে তাহলে প্রফিট কমবে, প্রফিট যদি কমে গ্রোথ কিন্তু একটা স্ট্যাগনেন্ট দেখা যাবে বিজনেসের দিকে। তাহলে সেটা কিন্তু একটা বিগ নেগেটিভ রিজন বলে আমার মনে হচ্ছে। এছাড়াও আমি যেটা বললাম যে গ্রো কিন্তু অলরেডি তার বিজনেসকে এক্সপ্যান্ড করছে। 2022-এর মাঝামাঝি ইন্ডিয়া
বুলস নামে কোম্পানিটি কিনে সে নিজে এখন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর নয়, সে কিন্তু এখন নিজের মিউচুয়াল ফান্ড রান করছে। ঠিক আছে, গ্রোতে আপনারা গেলে বা বিভিন্ন ব্রোকারে আপনারা গেলে গ্রোয়ের এখন মিউচুয়াল ফান্ড বাই করতে পারবেন। ঠিক আছে, তো সেইটা করছে। আচ্ছা, আর নতুন ও কিন্তু এএমসি বিজনেসে ঢুকছে, এটা কিন্তু ওর একদম নতুন সেগমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট। সেখানে কিন্তু একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, সেখানে কিন্তু ফিজডম বলে একটা কোম্পানিকে কিন্তু গ্রো অ্যাকোয়ার করেছে। তাহলে এই বিজনেসটাকেও কিন্তু সে এক্সপ্যান্ড করছে। তো আমি আগেও বললাম যে অপারেটর কিন্তু গ্রোয়ের খুব ভালো রয়েছে, মানে ম্যানেজমেন্ট টিমটা পুরোটা গ্রোয়ের কিন্তু খুব ভালো রয়েছে। বিভিন্ন বিজনেস সিনারিও, এই যে একটা মন্দার বাজার যে চলছে ব্রোকিং সার্ভিসে বা ব্রোকিং বিজনেসে, তারা কিন্তু শুধু ব্রোকিংয়ে ফোকাস করেনি, তাদের ফোকাসটা ডাইভার্সিফাই করছে। হ্যাঁ, এবার দেখার বিষয় এটাই যে ফোকাসগুলো তারা কতটা লক্ষ্যভেদ করতে পারে। আচ্ছা, তো এবার একটু পি নিয়ে কথা বলবো। পিই মানে প্রাইস টু আর্নিং রেশিও। দেখুন, গ্রোয়ের প্রাইস টু আর্নিং রেশিও আমরা 40-র আশেপাশে দেখতে পাবো। কোত্থেকে দেখতে পাবো? দেখুন, আপনারা নিজেও বের করতে পারেন। আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিংয়ের সূত্র আপনারা জানেন, কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। আচ্ছা, এই ইপিএস বের করার জন্য আপনাকে আবার বের করতে হবে নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার। টোটাল শেয়ারস আমি লিখলাম। তো নেট প্রফিট তো বললামই, লাস্ট ইয়ারে 1800 টাকা। টোটাল শেয়ার আপনারা পেয়ে যাবেন, যেটা আমি দেখালাম 6000 সামথিং কত একটা লেখা আছে, ওটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনাদের কিছুই ক্যালকুলেট করতে হবে না, এটা আমি জাস্ট আপনাদের জানার জন্য লিখে রাখলাম। তো পি এখানে অলরেডি ক্যালকুলেট করে দেওয়া আছে, এইখান থেকে পিটা পেয়ে যাবেন। গ্রো বলছে আমার পি 40-র আশেপাশে, মানে 38-40 এই আশেপাশে কিন্তু হবে পোস্ট আইপিও। তার মানে গ্রো যেটা দাবি করছে, গ্রো কি দাবি করছে? দেখুন, পি মানে কি? প্রাইস টু আর্নিং রেশিও, তাই না? তার মানে আমি কোম্পানিকে 1 টাকা ইনকাম করার জন্য 40 টাকা দেবো। এবার আমি দিতেই পারি, কিন্তু সেটা কি তার গ্রোথের সঙ্গে জাস্টিফাইড হবে? সে কি দিনে দিনে সেটাকে গ্রো করতে পারবে বা গ্রোথ হবে? তার হবে না। সেখানে কিন্তু একটা স্ট্যাগনেন্ট অলরেডি দেখা যাচ্ছে, ডেটা বলছে, তাই না? মেবি আই এম রং, কিন্তু ডেটা বলছে যে এই জায়গাটা কিন্তু আসতে চলেছে। বিজনেস খারাপ সেটা বলছে না, বিজনেসে ডাউনফল চলে এসছে, বিজনেস আর দাঁড়াতেই পারবে না, বিজনেসের কোমর ভেঙে গেছে, নয়। জাস্ট বিজনেসে একটা ডাউন ফেজ এখনকার দিনে চলছে, সেটা হয়তো বেশি দিন থাকবে না, কারণ গ্রো যা প্রোডাক্ট রেঞ্জ করেছে দেখছি, তো সেটাতে কিন্তু হয়ে যাবে, মানে একটা ভালো জায়গায় সে আবার উঠতে পারবে। কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে কিন্তু এই ভ্যালুয়েশনটা, মানে এই পিইটা কিন্তু জাস্টিফাইড বলে আমার মনে হচ্ছে না, আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার মনে হচ্ছে না। এবার আপনি যদি এই পিইটাকে একটু ইন্ডাস্ট্রি পিই বলতে, দেখুন এখনও তো কোম্পানিটা লিস্টিং হয়নি, তো সেখানে ইন্ডাস্ট্রি বলতে এর দুটোই কম্পিটিটার আমরা পাবো ব্রোকিং সার্ভিসে। এতদিন পর্যন্ত ব্রোকিং সার্ভিসে ছিল, এখন এএমসি লঞ্চ করেছে, এনবিএফসি লঞ্চ করেছে, তো এখন আরও পিয়ার্স ওটা বাড়বে। কিন্তু ব্রোকিং সার্ভিসে দুটোই আমরা লিস্টেড ব্রোকার পাবো, একটা অ্যাঞ্জেল ওয়ান। ঠিক আছে, তো অ্যাঞ্জেল ওয়ানের যদি আমরা দেখি, অ্যাঞ্জেল ওয়ানের পিই এখন দেখতে পাচ্ছি 29-এর রয়েছে, যেটা কিন্তু গ্রোয়ের থেকে অনেকটাই কম। তার গ্রো কিন্তু এক্সট্রিমলি ওভারভ্যালুড পজিশনে অলরেডি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরও একটা আছে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারও কিন্তু 29ই চলছে। ঠিক আছে, তার মানে গ্রো কিন্তু তার ইন্ডাস্ট্রির তুলনায় বা তার পেয়ার্সদের তুলনায় এক্সট্রিমলি ওভারভ্যালুড পজিশনে আছে। আর বিজনেসে কিন্তু আমার মনে হচ্ছে না যে কয়েকটা কোয়ার্টারে ভালো গ্রোথ দেখা দিতে পারবে, কিন্তু কারণ এটা গ্রোয়ের দোষ নয়, এটা সেগমেন্টটার দোষ, এটা পুরো বিজনেসটারই দোষ। কমপ্লায়েন্সের জন্য কিন্তু এই জিনিসটা প্রবলেমটা হচ্ছে, তো সেটা কিন্তু ওর বিজনেসকে অবশ্যই এফেক্ট করবে। ঠিক আছে, তো সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের নজর রাখতেই হবে। আচ্ছা, এছাড়া একটু জিএমপি নিয়ে কথা বলবো, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম। দেখুন, গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু একটা স্পেকুলেটিভ সূচক। এটা মানে কিন্তু এটা নয় যে লিস্টেড ওই দামেই হবে বা অত পার্সেন্টেই হবে, এটা জাস্ট একটা স্পেকুলেটিভ সূচক। তো এখানে জিএমপি আমরা দেখতে পাচ্ছি, এখানে জিএমপি আপাতত চলছে 114% জিএমপি চলছে, যেহেতু প্রাইস ব্যান্ডটা কত 95 থেকে 100 দেখতে পেলাম, তাই না? প্রাইস ব্যান্ডটা 95 থেকে 100, তো 14%-এর একটা জিএমপি চলছে, যেটা খুবই খারাপ জিএমপি। হ্যাঁ, আর সাবস্ক্রিপশন রেট, এই সাবস্ক্রিপশন রেটের কিন্তু ওপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখুন, আপনাদের দুটো টোটকা দেবো আমি আইপিও। টোটকা বলতে কিছুই না, আপনারা জাস্ট দেখবেন যে কোনো আইপিও যদি বাজারে আসার 2 দিনের মধ্যে অনেক বেশি সাবস্ক্রিপশন হয়ে যায়, মানে 10 গুণ, 15 গুণ, 20 গুণ সাবস্ক্রিপশন যদি হয়ে যায়, তাহলে সেই আইপিওগুলোর গ্রে মার্কেট প্রিমিয়ামও বাড়বে, তাদের কিন্তু বেশি দামে লিস্টিং হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, চান্সেস বেশি, আমি বলছি না যে হবেই বা হয়েছে, চান্সেস আর হাই। এখানে কিন্তু সেই সাবস্ক্রিপশন বেসটা দেখতে পেলাম না, তার মানে সেখানে কিন্তু লিস্টিং গেইন নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আমার মনে হচ্ছে এস্টিমেটেড 5% থেকে 10%-এর প্রাইস ব্যান্ডে একটা মানে লিস্টিং গেইন দিতে পারে, এর বেশি হলে তো খুবই ভালো, মনে হচ্ছে না এর বেশি দেবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, প্রত্যেকটা আইপিও
তার লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করবেন। লাস্ট ডেট, এই আইপিওর লাস্ট ডেট রয়েছে 7 তারিখে। এখানে সব ডেট দেখতে পাবেন আপনারা, বা যেখানে আইপিওতে অ্যাপ্লাই করবেন সেখানেও সমস্ত ডেট লেখা থাকে। আইপিওটা বাজারে এসেছে 4 তারিখে, 7 তারিখে লাস্ট ডেট। 7 তারিখে 3:15 বা 3:30 সময়, মানে মার্কেট বন্ধ হওয়ার আগেই আপনি এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যদিও 5টা পর্যন্ত টাইম থাকে, দরকার নেই, 3টের মধ্যেই অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করবেন। সেখানে জিএমপি অ্যান্ড সাবস্ক্রিপশন রেট দেখবেন, যদি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, নাহলে অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, আরও একটা জিনিস বলি, যেটা বললাম যে জিএমপি বা এই সাবস্ক্রিপশন রেট কিন্তু কিছুই ম্যাটার করে না, যে বাজারে এত দামে সাবস্ক্রিপশন হবেই বা হতে পারে, এগুলো জাস্ট একটা স্পেকুলেটিভ অ্যাজাম্পশন। কিন্তু এই অ্যাজাম্পশনের উপরে অনেকে দেখে, জন্য আমি আপনাদের জানালাম। ছোট্ট করে একটা জিনিস বলে দিই, যে বাজারে আইপিওতে ইনভেস্ট করুন বা স্টকে ইনভেস্ট করুন বা ট্রেডিং করুন বা কিছুই করুন, সব কিছু জেনে বুঝে ডিটেলে অ্যানালিসিস করে করবেন। ঠিক আছে, আইপিও কিন্তু একটা লটারির মতো, আপনি অ্যাপ্লাই করলে পাবেনই এরকম কোনো কথা নেই। ওকে, আপনি যেটাতে অ্যাপ্লাই করছেন সেটাই লিস্টিং গেন দেবেই, 100% লিস্টিং গেন দেবে এরকমও কোনো কথা নেই। কিন্তু আবার দিলে কিন্তু অনেক বেশি লিস্টিং গেন পেয়েও যেতে পারেন, এরকম হয়েওছে, আমার সঙ্গেও এরকম হয়েছে। আমি জীবনে খুব একটা বেশি আইপিওতে ইনভেস্ট করিনি বা অ্যাপ্লাই করিনি, তো করলেও হয়তো ভালো ভালো কয়েকটা আইপিওতে করেছিলাম, সেগুলো একবার পেয়েছিলাম, কোনোটা পাইনি, এরকম হয়েছে। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন, একবারে যদি 2-3টে অ্যাকাউন্ট থেকে করতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে যে কোনো একটাতে পাওয়ার চান্সেস আর ভেরি হাই, চান্সেস থেকে যায়, তো সেখানে একটা পেতে পারেন। আর না জেনে কোনো কিছুতেই অ্যাপ্লাই করে দিচ্ছে আমার বন্ধুর জন্য আমিও করে দেব, এরকম করবেন না। একটু জেনে বুঝে একটু ইনভেস্ট করার চেষ্টা করুন, জেনে বুঝে ট্রেডিং করার চেষ্টা করুন। বাদবাকি এই ছিল গ্রোয়ের আইপিও, ভালো মন্দ সবটাই বিচার করলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা? অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হলো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি অর্ককিরণ ঘো, সাইনিং অফ। ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।